পরদিন সকালে দেখা গেল সেই বসতির এক বুড়ি উঠোনে পড়ে আছে, ক্ষতবিক্ষত শরীর নিয়ে, কিন্তু পায়ের খানিকটা মাংস খুবলে খেয়ে গেছে। আমার তো ধারণা এবার বাঘটার আসার চান্স আছেই, কেননা যদি বুদ্ধিমান বাঘ হয় তাহলে তো আসা উচিত একান্তই, না এলে যে সে প্রাণে মারা পড়বে। খ্যাতনামা বেসরকারি খোকু অর্থাৎ গোয়েন্দা কর্নেল নীলাদ্রি সরকার ডাকলে এই রিপোর্টার জয়ন্ত চৌধুরী নরকে যেতেও রাজি। কিন্তু নরকে নয়, সেবারে ডাক এলো রাজস্থান থেকে। জায়গাটার নাম মাধোপুর, জয়পুর থেকে অনেক দূরে একটা জঙ্গলে জায়গা। কিভাবে যেতে হবে সব পথ নির্দেশ ছিল ওই টেলিগ্রামে, তাই পৌঁছতে কোনো অসুবিধেই হলো না। মাধোপুরে গিয়ে দেখলাম আমার জন্য একটি জিপ অপেক্ষা করছে। জিপের ড্রাইভারের কাছে জানলুম আমার বৃদ্ধ বন্ধুটি এখন বাঘ শিকারে নেশায় মেতেছে। জয়পুরের মহারাজার এক সংরক্ষিত বনাঞ্চল আছে মাধোপুরে, তবে সেটা মাইল 5 দূরে। এখন অবশ্য তার মালিক ভারত সরকার। সেখানে বন বিভাগের বাংলোয় কর্নেল সাহেব মহামান্য অতিথির সম্মানে বাস করছেন। সম্প্রতি ওই এলাকায় একটি মানুষ খেকো বাঘের ভীষণ উপদ্রব দেখা গিয়েছে। কর্নেলের মাথায় বাঘটা নিকেশ করার ঝোঁক চেপে গেছে বিলক্ষণ। শুনে আমার বুক কেঁপে উঠল, আফসোস হলো। খুলে জানালে আমার হেভি এক্সপ্রেস রাইফেলটা আনতুম। তারপর মনে পড়ল কিছুদিন আগেই কর্নেলকে কথায় কথায় বলছিলাম মানুষ খেকো বাঘ মারার সুযোগ আজ অব্দি পাইনি, পেলে একবার চেষ্টা করে দেখতুম। তার জবাবে কর্নেল ঠাট্টা করেই বলেছিলেন, আদতে সাধারণ বাঘ কি তুমি কখনো মেরেছ জয়ন্ত? 1000টা সাধারণ বাঘ যে না মেরেছে তার পক্ষে মানুষ খেকো বাঘ মারার স্বপ্ন দেখা উচিত নয়। বুড়ো কথাগুলো মনে রেখেছিলেন বোঝা যাচ্ছে, কারণ আমি জোর তর্কাতর্কি করেছিলাম। ওনার বক্তব্য আমি মেনে নিতে পারিনি। তবে কি এই জন্যই আমাকে ডাক? কিন্তু তাহলে আমাকে রাইফেল আনতে বলেননি কেন? এইসব ভেবে খুবই রাগ হলো। উনি আমাকে নিয়ে বারবার এমন উপহাস করেন কেন? সেখানে পৌঁছে দেখি একটা ছোট্ট টিলার গায়ে সুন্দর বাংলোর বারান্দায় কর্নেল আর আমার অচেনা এক ভদ্রলোক বসে রয়েছেন। কর্নেল আমাকে দেখেই চেঁচিয়ে উঠল, হ্যালো ডার্লিং, কংগ্রাচুলেশন, গুড লাক ফর ইউ। কর্নেল ভদ্রলোকটির সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। ওর নাম রাজাধিরাজ আজরাল, পুলিশ সুপার, একজন জবরদস্ত শিকারী উনি। কিন্তু কর্নেলের সঙ্গে যখন তখন এই পুলিশ কর্তাদের যোগাযোগ ঘটে যায়, এটা আমার বেশ অবাক লাগে। কাজেই ঠাট্টা করেই বললুম, ম্যানিটার পাকড়াও করতে প্রাইভেট গোয়েন্দা আর পুলিশ দরকার হয় আজকাল। বাহ। মিস্টার আজরাল কিন্তু হো হো করে হেসে উঠলেন, বললেন, আরে না না, জাস্ট হঠাৎই যোগাযোগ। গল্প গুজব বন্ধ করে কর্নেল আমাকে কিছুক্ষণ বিশ্রাম করে নিতে বললেন। পথশ্রমের ক্লান্তি দূর করার জন্য আমি স্নান করলাম। তারপর 3 জনে একসঙ্গে বসে লাঞ্চটা সেরে নিলাম। সেই ফাঁকে মানুষ খেকো বাঘটার খবর দিলেন কর্নেল। কদিন আগেই জঙ্গলের মধ্যে দিয়ে যে হাইওয়ে উঠেছে, 3 জন লোক সাইকেলে চেপে আসছিল একের পর এক, কেউ পাশাপাশি ছিল না। প্রথম সাইকেলটা বাঁকের 10 গজ দূরে তখন হঠাৎই বাঁ দিকের পাথরের পাঁচিলে একটা বাঘ উঠে আসে। ব্রেক কষবার আগেই সে রাস্তার মাঝখানে লাফিয়ে পড়ে। তার ফলে সাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। অমনি সে গর্জন করে ওঠে। অন্যদিকে পাথরের গায়ে সেটে 3 জনে বসে রয়েছে ভয় পেয়ে।
কিছুক্ষণ পরই বাঘটা চলে গেলে তারা সাইকেলের কাছে এসে দেখে সাইকেলগুলোর কোনো ক্ষতি হয়নি। তারপর কি হলো তা বোঝাই চাই। সেই 3টে সাইকেলওয়ালা প্রথমেই বসতিতে এসে পৌঁছয়। আচমকা ঝড়ের মতো এসেই সাইকেল থেকে লাফ দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। সাইকেলগুলো আবার তখনই চারিদিকে ছিটকে পড়ে। তাদের জ্ঞান হলে তাদের মুখে সবকিছু জানা যায়। কিন্তু ঘটনা এখানে শেষ নয়। পরদিন সকালে দেখা গেল সেই বসতির এক বুড়ি উঠোনে পড়ে আছে, ক্ষতবিক্ষত শরীর নিয়ে। বোঝা যাচ্ছে বাঘটা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বুড়িকে, কিন্তু পারিনি। কেন পারিনি কে জানে, কিন্তু পায়ের খানিকটা মাংস খুবলে খেয়ে গেছে। এরপর দ্বিতীয় শিকারের খবর পাওয়া গেল মাঠের ক্ষেতে। একটা বুড়ো ঘাস কাটতে গিয়েছিল বিকেলে, কিন্তু রাতেও ফিরল না। ব্যাপারটা অনুমান করে গায়ের লোক পরামর্শে বসল, কিন্তু রাতের বেলায় সাহস করে কেউ খুঁজতে বের হলো না। পরদিন সকালে দেখা গেল একই দৃশ্য। এবারেও বাঘটা বুকের কিছুটা খেয়েছে, কিন্তু টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, পারেনি। আজ সকালে ঘটেছে আরেক বিভৎস কাণ্ড। সেই গাঁয়ের মোড়লকে বাঘটা একইভাবে মেরে রেখে গেছে মোড়লের বাড়ির পেছন জঙ্গলে। মোড়লকে সম্ভবত শেষ রাতে আক্রমণ করেছিল, কিন্তু এবার বাঘটা ঘরে ঢুকেছিল। ঘর থেকে তাকে টেনে উঠোন পার করে খেতে নিয়ে যায়। তারপর একইভাবে বুকের খানিকটা রেখে যায়। লাশটা এখনো রয়েছে। কাছেই দুটো গাছে দুটো মাচান বাঁধা রয়েছে। কর্নেল এবং মিস্টার আর্চারেল সেখানে বাঘটার আশায় বন্দুক হাতে অপেক্ষা করবেন। কর্নেল আরও জানালেন যে প্রথম ঘটনার পরই সরকারি শিকারীরা লাশের কাছে ওঁত পেতে বসেছিল, কিন্তু বাঘটা আসেনি। দ্বিতীয় লাশের ক্ষেত্রেও তাই হয়েছিল, কিন্তু বাঘটা তখনও আসেনি। এ থেকে মনে হচ্ছে মোড়লের লাশের কাছেও সে আসবে, সন্দেহ আছে। মিস্টার আর্চারেল কর্নেলকে জিজ্ঞাসা করলেন, তবে কি কর্নেল আসার সম্ভাবনা আছে? কর্নেল বললেন, আমার তো ধারণা এবার বাঘটার আসার চান্স আছেই। কেননা যদি বুদ্ধিমান বাঘ হয় তাহলে তো আসা উচিত একান্তই, না এলে যে সে প্রাণে মারা পড়বে। আমরা দুজনেই হতবম্ব হয়ে গেলুম। কর্নেল, বলেন কি আপনি? বাঘটা মরির কাছে না এলে মারা পড়বে? এ কি অদ্ভুত! মরির কাছে এলে তবে না হয় গুলি খেয়ে বাঘটা মারা পড়ে। মিস্টার আর্চারেল অবাক হয়ে বললেন, এইরকম হেয়ালির মানে কি কর্নেল? কর্নেল বললেন, হেয়ালি নয়, মোটেও না। বুঝলেন না কি বললাম? বাঘ মানুষ খেকো হয় কখন জানেন? যখন শিকার ধরার স্বাভাবিক ক্ষমতা নষ্ট হয়ে যায়, তখন বাঘ সবচেয়ে সহজে ধরার মতো শিকার মানুষের ওপরই হামলা করে। এই বাঘটার ব্যাপার স্যাপারগুলো একটু লক্ষ্য করে দেখুন। প্রথম ঘটনা সাইকেল পর্ব। ওই অবস্থায় বাঘ বিরক্ত হয়ে ওদের আক্রমণ করতেই পারত, কিন্তু করেনি। এতে বোঝা যায় যে বাঘটা সুস্থ নয়, তার মধ্যে লেশ মাত্র সুস্থতা নেই। কাজে সে ভীতু কিংবা স্বাভাবিক প্রবৃত্তিজাত ক্ষমতা তার মধ্যে নেই। এ অবস্থা বাঘের কখন হয়? ঠিক যখন কোনো কারণে সে শারীরিক কিছু দরকারি ক্ষমতা হারায়। এটা নিছক বার্ধক্যের দরুন না হতেও পারে, বরং কোনো শিকারীর গলিতে সে স্বাভাবিক তৎপরতা হারিয়ে অক্ষম হয়ে গিয়েছে। তারপরে দেখুন, কোনো লাশকে সে টেনে নিয়ে যেতে পারে না। নিচের ডেরায় তো সে নিয়ে যেতেই পারত, কিন্তু কই, তা পারল না কেন? আর তৃতীয়ত, সে মরির কাছে আর ফেরে না। নিশ্চয়ই কোনো কারণে সে গুলি খেয়েছে,
তাই সে আর মরির কাছে আসে না? মিস্টার আর্চেলাল তখন বললেন, "আহ, তাহলে বলছেন কেন সে মোড়লের মরির কাছে এবার ফিরবেই?" কর্নেল তখন হাসতে হাসতে বললেন, আহ, না এলে যে খিদের জ্বালায় তাকে মরতেই হবে। প্রতিবার মরি পেট পুড়ে না খেয়ে পালাবে নাকি? খিদের জ্বালা বড় জ্বালা, এবার হয়তো একটা রিস্ক নিয়েই নেবে। এই ব্যাখ্যায় মিস্টার আর্চার সন্তুষ্ট হলেন, কিন্তু আমি হলাম না। এই বুড়ো ঘুঘুকে তো হাড়ে হাড়ে আমি চিনি, ওর হেয়ালি বোঝার ক্ষমতা কারণ নেই। কথা হলো, আমরা ঠিক সূর্যাস্তের আগে সেই গাঁয়ে যাব এবং মরির কাছে মাচানে উঠব। তখনও ঘন্টা 2 দেরি, কাজেই আমি একটু গড়িয়ে নিতে গেলাম। মিস্টার আর্চেল সেই ফাঁকে তার জরুরি কয়েকটা ফাইল নিয়ে বসলেন। থানা থেকে লোক এসেছিল। আর কর্নেল বেরোলেন, বলে গেলেন, গ্রামেই অপেক্ষা করব আপনাদের জন্যে, আপনারা টাইম মলি চলে আসবেন। রাইফেল হাতে কর্নেল বেরিয়ে গেলেন। এটা ওর পক্ষে স্বাভাবিক। সব কাজ ভালোভাবে খুঁটিয়ে দেখে তবেই তিনি এগোবেন, না হলে নয়। গ্রামে গিয়ে হয়তো বাঘটার সম্পর্কে আরো খবর জেনে নেবেন।